নাট্য দিবস তার পরিপ্রেক্ষিত প্রত্যেক বছরই নাট্য দিবসে, আন্তর্জাতিক নাট্য দিবসে এই পরিপ্রেক্ষিতটা পাল্টায় কিছুটা। সেই বছরের পৃথিবীর পরিস্থিতি, তার মধ্যে নাটকের দায়, দায়িত্ব, ভূমিকা, এই সব কিছু নিয়ে এবছরের পরিপ্রেক্ষিতটা সমুদ্র খানিকটা ধরিয়ে দিয়েছে। আমার উপর দায়িত্ব ছিল যে আরেকটু পিছিয়ে গিয়ে ভারতীয় গণনাট্য সংঘের পরম্পরার ইতিহাস খানিকটা স্মরণ করে আজকের দিনে তার কি ভূমিকা হতে পারে, হওয়া উচিত, তার একটা দিশা যদি ধরিয়ে দেওয়া যায়, এটা আমার দায়িত্ব ছিল। সেই দায়িত্ব সাধ্যমতো পালন করব। সঙ্গে সঙ্গে দু একটা কথা মনে করিয়ে দেওয়া দরকার। আমরা যেমন আজকে সলিল চৌধুরীকে তার শতবর্ষ স্মরণ করলাম, সেই সঙ্গে আরো কিছু স্মৃতি, তার সঙ্গে জড়িত কিছু স্মৃতিও চলে আসে, একটু ধরিয়ে দিই। তারপরে আরো বড় পরিপ্রেক্ষিতটায় যাব, ইতিহাসে যাব। যশোদা ভবনের কথা বলা হয়েছে। আসাম থেকে কলকাতায় এসে গড়িয়াহাট রাসবিহারীর মোড়ে যশোদা ভবনে 2 বছরের জন্য উঠেছিলেন সলিল দা, ভূপতি নন্দী ও সুরপতি নন্দীদের বাড়িতে। এবং আজকে মনে হচ্ছিল যে সলিলদার নামের সঙ্গে সঙ্গে ওই নাম দুটো যদি আরেকবার আমরা উচ্চারণ করতাম। ওই বাড়িতে থাকতে থাকতে সলিলদার পরিচয় হয় দেবব্রত বিশ্বাসের সঙ্গে, সুচিত্রা মিত্রের সঙ্গে। সলিলদা স্মরণ করতেন, বহুবার বলেছেন, লেখার মতো আছে, 46 সালে যখন কলকাতায় দাঙ্গা বেঁধেছে, সেই দাঙ্গার প্রতিরোধে, প্রতিবাদে সলিলদারা ট্রাকে করে বেরিয়েছে গান গাইতে গাইতে। খানিকটা দূর থেকে যাত্রা শুরু হয়েছিল। ঘুরতে ঘুরতে যখন আবার ওই যশোদা ভবনের সামনে গড়িয়াহাটের মোড়ে এসে পৌঁছেছেন, সুচিত্রার দিকে দেখতে পান একটা কাঠের তক্তা নামিয়ে দিয়ে সুচিত্রা দিকে ট্রাকের উপরে তুলে নেওয়া হয়। সুচিত্রা দিয়ে কানে যোগ দেয়। এরকম একটা মুহূর্ত, এবং এই মুহূর্তগুলো গণনাট্যের বাঁধানো লিখিত ইতিহাসের মধ্যেও হারিয়ে যাবে, কিন্তু যদি একবার ফিরিয়ে আনা যায়, এই প্রচলন্ত দীপ্ত একটা মুহূর্ত। সুচিত্রা দি রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে গিয়েছিলেন। স্বাদ ছিল, শখ ছিল রবীন্দ্রনাথের কাছে শান্তিনিকেতনে গান শিখবেন। যে শিক্ষার সুযোগ কণিকা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন, হয়নি সে সুযোগ। উনি যাবার আগেই রবীন্দ্রনাথ মারা যান 41 সালে। মনে রাখবেন যে 41 সালে যুদ্ধ চলছে, দ্বিতীয় মহাযুদ্ধ, এবং সেই যুদ্ধের সাক্ষী রবীন্দ্রনাথ। শুধু সাক্ষী নয়, কোথাও যেন এই যুদ্ধের বিভীষিকা, যুদ্ধ সভ্যতায় কি সংকট ঘটাতে পারে, কি ভয়াবহ ভাবে সভ্যতাকে বিনষ্ট করতে পারে, ধ্বস্ত করতে পারে, তার ভয়, আশঙ্কা রবীন্দ্রনাথকে তাড়িত করেছিল অনেক আগে। 1849
1999 সালের 31শে ডিসেম্বর 2 শতাব্দীর সন্ধিক্ষণের মুহূর্তে মধ্যরাত্রের অল্প কিছু আগে রবীন্দ্রনাথ নৈবেদ্যের সেই কবিতা লিখেছিলেন, শতাব্দীর সূর্য আজ গেল অস্তাচলে রক্ত মেঘ মাঝে, স্বার্থে স্বার্থে বিতেছে সংঘাত, লোভে লোভে বিতেছে সংগ্রাম। তারপরে এসেছিল সেই তীব্র তীক্ষ্ণ ছন্দ, লজ্জা সরবতে আঁকি জাতি প্রেম নাম ধরি প্রচন্ড অন্যায়, ধর্মের ভাষাতে চলে বলের বন্যায়। 2 শতাব্দীর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ওই শতাব্দী আমরা পার হয়ে এসে আরেকটা শতাব্দীতে চলে এসেছি। ওই প্রক্রিয়াটাকে রবীন্দ্রনাথ অনুসরণ করতে করতে গেছে। প্রথম বিশ্বযুদ্ধ চলছে যখন, তার মধ্যে বেরিয়ে এসেছে দেশের পর দেশ ঘুরে জাতি প্রেমের বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে তার ভাষণমালা ন্যাশনালিজম দেশের পর দেশে উদযাপন করে গেছে। খুব হয়েছে জাতীয়তাবাদের ইতর নেশা মানুষকে খেপিয়ে তোলার জন্য যখন ব্যবহার করা হয়, কথায় কথায় যে কোনো প্রতিবাদী কণ্ঠস্বরকে জাতীয়তাবাদ বিরোধী, জাতীয়তা বিরোধী কণ্ঠস্বর বলে চিহ্নিত করা হয়। তার মধ্যে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের ওই তীব্র প্রতিবাদ অপ্রিয় হয়েছে যে সব দেশে দেশনায়কেরা রাষ্ট্র যুদ্ধে লিপ্ত, নরহত্যা চলছে, প্রশ্রয় পাননি রবীন্দ্রনাথ, কিন্তু প্রতিবাদ থেকে সরেন। বরং সেই যুদ্ধের মধ্যেই 1917 সালে সেই ভাষণমালা প্রকাশ করেছে ন্যাশনালিজম নাম দিয়ে, জেদ করে। ওর ইংরেজি প্রকাশকের আপত্তি ছিল, দ্বিধা ছিল, সংশয় ছিল, জেদ করেছে। ওর ইচ্ছে হয়েছিল যে এই বইটা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসনকে উনি উপহার দেবেন, উৎসর্গ করবেন। প্রকাশক ম্যাকমিলানকে বলেন মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ করতে। প্রকাশক যোগাযোগ করেন, রাষ্ট্রপতি দপ্তর থেকে জানানো হয় যে রাষ্ট্রপতি এই উপহার গ্রহণ করবেন না, কারণ ব্রিটিশ গোয়েন্দা বিভাগ তাকে খবর দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে শিখেরা ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য সক্রিয় হয়েছে। আপনারা জানেন যে তারা জাহাজে করে অস্ত্র নিয়ে এসেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামীদের হাতে তুলে দেওয়ার জন্য। ব্রিটিশ গোয়েন্দা বিভাগ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে জানিয়েছিল যে এই ষড়যন্ত্রের সঙ্গে রবীন্দ্রনাথ যুক্ত আছে, শান্তিনিকেতন যুক্ত আছে। যুদ্ধ শেষ হয়েছে, তারপরে ইতিমধ্যে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে। যুদ্ধের পরে 1920 সালে আবার ইংল্যান্ডে আসছেন। ইংল্যান্ডে এসে
এক সন্তানহারা জননীর কাছে উনি একটা চিঠি পান। আপনারা জানেন, মনে রাখবেন যে পৃথিবীর এই প্রথম একটা বিশ্বযুদ্ধ ঘটে। অতীতে যত যুদ্ধের কথা আপনারা শুনেছেন, জানেন, যত বড়ই যুদ্ধ হোক, স্থানচিহ্নিত, স্থানাঙ্কিত এক একটা যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধ, লঙ্কার যুদ্ধ, লঙ্কা দমন, পানিপথের যুদ্ধ, পলাশীর যুদ্ধ, ওয়াটারলুর যুদ্ধ, স্থান নামে চিহ্নিত। পৃথিবীর প্রথম বিশ্বযুদ্ধ, এতগুলো দেশে যুদ্ধ হচ্ছে, এবং তার ফলে যখন একটা দেশ ওই স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে বেঁধেছে সংগ্রাম, তারই যুদ্ধ। সেই যুদ্ধে যদি একটা দেশকে নানা দেশে গিয়ে যুদ্ধ করতে হয়, তার স্থায়ী সৈন্যবাহিনীকে নিয়ে সেই যুদ্ধ লড়া যায় না। তাই সাধারণ মানুষকে একটা বিশেষ বয়স পেরিয়েছে আর ঊর্ধ্বস্থ একটা বয়সে পৌঁছয়, এই হিসেবে মিলে গেলে আর মোটামুটি যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে, স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়া হয়, তাকে বাধ্যতামূলকভাবে যুদ্ধে পাঠানো হয়। যারা কোনোদিন যুদ্ধ করতে চাননি, বাধ্য হয়েছে যুদ্ধে যেতে। এরকম অনেক কবি, অনেক শিল্পীর মৃত্যু হয়েছে যুদ্ধক্ষেত্রে। তাদেরই একজন, এক তরুণ ইংরেজ কবি উইলফ্রেড আওয়েল, বাধ্য হয়েছিলেন যুদ্ধে যেতে। ইংল্যান্ডের একটা ছোট্ট মফস্বল শহরে ছিল, কিন্তু কবি হিসেবে প্রতিষ্ঠিত তখন। যুদ্ধে যান 1914 সালে। যুদ্ধে যাওয়ার কয়েকদিনের মধ্যে যে যুদ্ধক্ষেত্রে উনি সামিল, সেখানে প্রচন্ড একটা বিস্ফোরণে তিনি তার বাকি সৈন্যবন্ধুদের থেকে একমাত্র বেঁচে যান। বাকিরা হয় হত, নয়তো নিহত। এবং সেইখানে বাকি দূরস্থ আর কোথাও যাওয়ার উপায় নেই, সবকিছু ধ্বস্ত চারিদিকে। তার মধ্যে উইলফ্রেড আওয়েলকে দেখতে হবে। তার এক একজন আহত বন্ধু বিনা চিকিৎসায় তার চোখের সামনে মারা যান। দেখতে হয় যাদের সঙ্গে লড়াইয়ের ময়দানে তিনি লড়াই করেছেন, তাদের সব দেহ, তাদের পছন্দ ধরে ওর চোখের সামনে পচে যায়। তারপর উদ্ধার করে ওকে যখন ফিরিয়ে আনা হয়, অসম্ভব স্নায়বিক আঘাতে অসুস্থ তিনি, হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল থেকে সারাই করে নিয়ে আবার যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। যুদ্ধক্ষেত্রে পাঠানোর সময় বন্দরে জাহাজে তুলে দিতে এসেছিলেন উইলফ্রেড আওয়েলের মা সুজান আওয়েল। ইংলিশ চ্যানেলের ওপারে ফ্রান্সে যুদ্ধক্ষেত্রে যাবেন উইলফ্রেড আওয়েল। আবার শেষ যে কথাগুলো তার মায়ের কাছে তিনি উচ্চারণ করেছিলেন সেদিন, সেটা ছিল রবীন্দ্রনাথের গীতাঞ্জলির একটা ছত্র। ইংরেজিতে, "Let this be my parting word. What I have seen and known is unsurpassable."
জ্বালার দিনে এই কথাটি বলে যেন যায়, যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। 1918 সালে যুদ্ধ শেষ হয়। যুদ্ধ শেষ ঘোষিত হয়েছে। পরের দিন ভোরবেলা থেকে যুদ্ধ নেই, শান্তি। ছোট্ট মফস্বল শহর, সকালে থেকে গির্জায় ঘণ্টার ধ্বনি হচ্ছে, মানুষ ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে, যুদ্ধ শেষ হয়েছে। আমাদের ছেলেরা, আমাদের বাবা, কাকা, দাদা ফিরে আসবে বাড়িতে। সেই উৎসবের মধ্যে বেলা 12টায় চিঠি আসে, 7 দিন আগে যুদ্ধক্ষেত্রে বোমার আঘাতে উইলফ্রেড আওয়েনের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে হারিয়ে গেছে। 1920 সালে রবীন্দ্রনাথ যখন ইংল্যান্ডে এসেছেন, সুজান আর্লেন একটা চিঠি লেখেন রবীন্দ্রনাথকে। তাতে এই বিবরণ দিয়ে লেখেন, উইলফ্রেড আওয়েনের মৃত্যুর পর সৈন্য শিবির থেকে, যুদ্ধক্ষেত্র থেকে ওর জিনিসপত্র যখন ফেরত পাঠানো হয়, তাতে ওর খাতায় শেষ লেখা ছিল, ওর হাতের লেখায় ওই একই ছত্র। সুজান আওয়েন রবীন্দ্রনাথকে লিখেছেন, এটা কি আপনার উপর খুব বেশি চাপ হবে যদি জানতে চাই আপনার কোন বইতে ছত্রটা আছে? এটা 1920 সালে রবীন্দ্রনাথ যে চিঠি পেয়েছে। তারপরে মনে করে যে রবীন্দ্রনাথ লিখেছিলেন যে গীতাঞ্জলিতে ইংরেজি অনুবাদে এই কবিতা উইলফ্রেড আওয়েন পড়েছিলেন। রবীন্দ্রনাথ তারপরে একটা যুদ্ধের পূর্বাভাস 2 শতাব্দীর সন্ধিক্ষণে পেয়েছিলেন, তার ফল পেয়েছিলেন, দেখেছিলেন। তাঁরই কবিতার ছত্র মুখে নিয়ে, লেখায় নিয়ে শহীদ হয়েছে উইলফ্রেড আওয়েন, সাক্ষী রবীন্দ্রনাথ। তারপরে 23 সালে, 24 সালে পৃথিবীর সমস্ত ভাষায় একটা নতুন শব্দ এলো, ফাসিস্ট, ইতালীয় শব্দ। তৈরি করেছেন বেনিতো মুসোলিনি, তার বাহিনীর নাম দিয়েছেন ফাসিস্ট। আজকে একটা চেনা পরিচিত শব্দটা না, 23 সালে জন্ম শব্দটা। ইতালীয় ভাষায় ফাসিস বলে একটা শব্দ ছিল। ফাসিস বলতে বোঝায় অনেকগুলো ছোট ছোট লাঠি, সেগুলোকে গাঁটে বেঁধে যদি একসঙ্গে করে, সেটা দিয়ে মারা যায়, মেরে ফেলা যায়, এমনই শক্ত। সেই ফাসিস থেকে ফাসিস্ট, এবং ফাসিস্ট বাহিনী, ফাসিস্ট দল তার প্রতীক রচনা করেছিল ওই গাঁটে বাঁধা লাঠি, আর তার উপর 2 ডানা মেলে দিয়ে এক শিকারী ঈগল পাখি। সারা পৃথিবীকে ভয় দেখিয়ে এই প্রতীক, এই দল, সেই প্রতীক, সেই দল, তার ওই
ঘৃণা, তার প্রভাব আজও অপ্রতিহত। ইসরায়েল থেকে আমাদের দেশ পর্যন্ত, এমনকি প্রতিবেশী বাংলাদেশেও ক্রমশ বিস্তার। সাক্ষী রবীন্দ্রনাথ। 23 সালে ইতালিতে ফ্যাসিজম, 33 সালে জার্মানিতে ফ্যাসিজম, 36 সালে স্পেনে ফ্যাসিজম, 36 সালে 31 ডিসেম্বর রবীন্দ্রনাথ আবার কবিতা লিখছেন। যাবার দিনে এই কথাটি বলে যেন যায়, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই, পাল্টে যায়। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইতে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায় দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। 36 ভারতীয় গণনাট্য সংঘ, আমার যেন মনে হয় 41-এ মৃত রবীন্দ্রনাথের ওই আহ্বানকে যেন আত্মস্থ করে তৈরি হয়েছে। রবীন্দ্রনাথের মৃত্যুর অল্পকাল পরে, এবং ওই দানবের সাথে সংগ্রামের জন্য ঘরে ঘরে যাতে প্রস্তুতি হয়, তারই তাগিদে গণনাট্য সংঘের জন্য একটা ইতিহাসের এক অধ্যায় আরেক অধ্যায়, যাকে প্রাণ দেন রবীন্দ্রনাথ। যে জন্যে 46 সালে গণনাট্যের দুই শিল্পী সলিল চৌধুরী, সুচিত্রা মিত্র 46-এ দাঙ্গার মুখে দাঁড়িয়ে ট্রাকে উঠে রবীন্দ্রনাথের গান করে। আর তারপরে আমরা আমাদের কৈশোরে, আমাদের যৌবনে আমরা দেখেছি, শুনেছি মাঠে ময়দানে দুটো চেয়ার, ভেনেস্তার চেয়ার পিঠোপিঠি দাঁড় করিয়ে তার উপরে হারমোনিয়ামটা রেখে সলিলদা হারমোনিয়াম বাজান, সুচিত্রা দি একের পর এক রবীন্দ্রসঙ্গীত গান করেন। তারপর একটা সময় সেই আশ্চর্য গান কৃষ্ণকলি গান করেন সুচিত্রা দি। তার শেষে সলিলদা গলা তোলেন, সেই মেয়ে, দুজনে একসঙ্গে গান করেন। তারপরে পরপর গণনাট্যে গান করেন দুজনে। এই ইতিহাস রবীন্দ্রনাথ, গণনাট্য সংঘ, সুচিত্রাদি, সলিলদা কতদিন ধরে বহন করে এসেছে। ওই 2 শতাব্দী সন্ধিক্ষণে রবীন্দ্রনাথের যে আশঙ্কা, সেই আশঙ্কার রূপ, রূপায়ণ, রূপান্তর তার তাড়নার মধ্যে। এবং সেখান থেকে যখন 40-এর দশকে গণনাট্য সংঘ তৈরি হয়, দু একটা ছোট ছোট স্মৃতির কথাই যদি বলি, রেবা রায়চৌধুরী গণনাট্যের অসাধারণ এক কর্মী, তার লেখাতে বলছি,
এখানে একটা ছবি আছে গণনাথের, উনি যে ছবিটা দেখতে পাচ্ছেন ওই ছবিটার জন্ম মুহূর্তটা রেবাদি স্মরণ করছে। একদিন সন্ধ্যেবেলায় হল ঘরে বসে সেলাই করছিলাম। ওরা তখন 1944 শেষের দিকে, 3 বছর রবীন্দ্রনাথ নেই। গণনাট্য সংঘ তার কেন্দ্রীয় সাংস্কৃতিক স্পট তৈরি করেছে বোম্বেতে, আন্ধেরির একটা পরিত্যক্ত পুরনো বাংলো বাড়িতে। সেখানে শিল্পীরা একসঙ্গে থাকবে, বাস করবে, কমিউন, একটা সমাজ তৈরি হবে, সংস্কৃতিতে লালিত, সংস্কৃতির স্পর্শে, সংস্কৃতির ধ্বনিতে স্পৃষ্ট, ধ্বনিত একটা সমাজ, একটা পরিবার, অভিন্ন মনা একটা পরিবার। অভিন্ন মনার নিষ্ঠা না থাকলে, ওই ব্রতধর্ম না থাকলে, ওই ভয়াবহ যুদ্ধের বিরুদ্ধে লড়াই করা যায় না। লড়াইয়ের জন্য ওই সংহতি দরকার। সেই সংহতির জন্য এই একত্রবাস। ভোর 5টা থেকে শুরু হতো দিনভোজি। কি শীত কি গ্রীষ্মে স্নান করে আমি, রুবি আর রেখা এক্সারসাইজ করতাম। 6টায় 4 ঘন্টা পড়তো। আধখানা পাউরুটি আর 1 মগ চা খেয়ে 7টা থেকে শুরু হয়ে যেত নাচের মহড়া। প্রথমে কি নাচের কি গানের সবাই এই এক্সারসাইজ করতে হতো। একবার শম্ভমিত্র আর বটুকদা, জ্যোতিরিন্দ্র মৈত্র কদিনের জন্য আন্ধেরিতে এসেছিল। নিয়মানুবর্তিতা সবাই কিন্তু মানতে হবে। শান্তিদার অনুরোধে, শান্তিবদ্ধ সবাইকে এক্সারসাইজ করতে হবে। ভয়ের চোটে শম্ভুদার বটুকদা পরের দিনই বম্বে পালিয়ে গেলেন। 10টা পর্যন্ত প্র্যাকটিস করে ঘন্টা পড়লে লাঞ্চে চলে যেতাম। খাবার পরে 1 থালা চালের মাপুর বাঁচতে হতো। 1টা থেকে 3টে পর্যন্ত বিশ্রাম, 4টে থেকে আবার নাচের প্র্যাকটিস। এই সময় আমরা পরস্পরের ত্রুটিগুলো শুধরে নিতাম। 8:30 থেকে হল ঘরে বসে আমরা ড্রেস সেলাই করতাম। আমরা নানা ধরনের পেইন্টিং করে রং বেরঙের পুঁতি লাগিয়ে সুন্দর সুন্দর গয়না তৈরি করতাম। হাসান গুজরাট থেকে এসেছিলেন, আমাদের দর্জি কমরেড। হাসান আমাদের জামা ঘাগরা কেটে দিতেন, আমরা বসে বসে সেলাই করতাম। সন্ধ্যেবেলা সারাদিনের কাজের পর শিল্পী চিত্তপ্রসাদ আর শান্তিদা হল ঘরে এসে বসতে। মনে আছে হোলি নাচের ড্রেসটার জন্য চিত্তদার চট রং করে ঘাগরা আর ব্লাউজ করতে বললেন। চট রং করে শুকিয়ে ঘাগরা আর ব্লাউজ বানানো হলো। চিত্তদার তার উপরে অয়েল পেইন্টিং করে অভ্র ছড়িয়ে দিলেন। অপূর্ব হয়েছে। চামড়ার তৈরি গয়না আর চটের ড্রেস পরে যেদিন হোলি নাচ নাচলাম, সবাই উচ্ছ্বসিত প্রশংসা করলেন। সবসময় চেষ্টা করা হতো কত কম খরচে কত ভালো ড্রেস করা যায়। একদিন সন্ধ্যেবেলা হল ঘরে বসে সেলাই করছিলাম। এক পাশে রাখা ছিল বিরাট নাকাড়াটা। হঠাৎ চিত্তপ্রসাদ বললেন, শান্তিদা, আপনি ড্রামটার পিছন থেকে আস্তে আস্তে নাচের ভঙ্গি দুটো একটা পোজ দিত। শান্তিদা মহান শিল্পী। ড্রাম বাজারা দুটো কাঠি নিয়ে অপূর্ব ভঙ্গিতে ড্রামের পিছন থেকে উঠে এক বিশিষ্ট ভঙ্গিতে ড্রাম বাজাবার মুভমেন্ট করতেই চিত্তদা হঠাৎ চিৎকার করে বলে, শান্তিদা 2 মিনিটের ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকুন, একদম নড়বেন না। চিত্তদার তুলি বিদ্যুৎ গতিতে হেঁটে চলল। বিশাল ড্রাম বাজাচ্ছেন এক শিল্পী। বলে উঠলেন, এটা হলো কল অফ দ্য ড্রাম। ছোটদা বিনয় রায় বলল, চমৎকার। শান্তিদা
চেতনা এটাই ভোগান্তিটির প্রতীক। গণনাট্য সংঘের প্রতীকের জন্ম এইভাবেই হয়েছিল। ছোট্ট ইতিহাসের অঙ্গ, কিন্তু এইভাবে একটা ইতিহাস তৈরি হচ্ছে সময় কালের মধ্যে থেকে। প্রতিবাদী চেতনা থেকে একটা সংসার, একটা পরিবার আসে, পরিবারের থেকে উঠে আসছে এরকম একটা প্রতীক। এত যুগ ধরে যে প্রতীককে আমরা লালন করছি, ধারণ করছি আমাদের স্মৃতি বলয়ের মধ্যে, আবদ্ধের মধ্যে, বেরোতে পারি না আমরা ওখান থেকে এখন। এই গণনাট্য সংঘের ওই আন্ধেরিতে ঠিক মনে নেই রেবাদি লিখছেন 1945-এর শেষে কি 46-এর গোড়ায় হঠাৎই রবিশঙ্কর আমাদের স্কোয়াডে যোগ দিলেন। উদয় শঙ্করের আলমোড়া কেন্দ্র ভেঙে যাবার পর সস্ত্রীক আন্ধেরির ওই সহজ সরল জীবনের মাঝখানে চলে এলেন। রবিশঙ্কর আলাউদ্দিন খান কন্যা অন্নপূর্ণাকে বিবাহ করেন। এমন অমায়িক গুণী মহিলার সংস্পর্শে আমি কোনোদিন আসেনি। রবিশঙ্কর আর অন্নপূর্ণা বৌদির 7-8 ঘন্টা এক নাগাড়ে একাত্ম হয়ে রেওয়াজ দেখবার পর নিজেদের তিরস্কার করতাম। মাঝে মাঝে রবিশঙ্কর আর অন্নপূর্ণা বৌদি চাঁদের আলোয় বসে সেতার বাজাতে সারা রাত কাবার করে দিতেন। মাঝখানে শুয়ে ঘুমতো শিশুপুত্র শুভ, তাদের একমাত্র সন্তান। কোথায় জীবন চর্চার মধ্যে ওই দায়বদ্ধ সভ্যতার কাছে দায়বদ্ধ সেইটা তৈরি হচ্ছে। সেই নির্মাণ পর্বের টুকরো টুকরো ছবি, এই ছবিগুলো তুলে ধরছি কারণে যে যদি এই উত্তরাধিকারকে স্মরণ করে, এই উত্তরাধিকারকে আমরা পুনঃসৃজন করতে পারি, তবেই হয়তো